নিজের হবু স্বামীর বিছানায় অন্য একটা মেয়েকে চাদরে মোড়ানো অবস্থায় দেখছে শিয়া। মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে যে কোনো মেয়ের হৃদয় ভাঙার কথা, কিন্তু শিয়ার কাছে এটা খুবই স্বাভাবিক। ধীর পায়ে ভিতরে ঢোকে সিয়া। বিছানায় শুয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে নিজের সাথে তুলনা করছে। কিছুক্ষণ পরই ওয়াশরুম থেকে আরহান বেরিয়ে আসে, কোমরে তোয়ালে পেঁচিয়ে। শাওয়ার নিয়ে বের হলো। চুলগুলো এখনো ভেজা, পানি গড়িয়ে পড়ছে। শিয়াকে দেখে বাঁকা হাসি হাসে আরহান। তুমি চলে এসছো? আরহানের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় শিয়া। আরহানের মুখ থেকে হাসি এখনো সরেনি। তাচ্ছিল্যের হাসি হেসে শিয়ার দিকে তাকায়ও। আর কত মেয়ের জীবন নষ্ট করবে আরহান? আর কত মেয়ের জীবন নিয়ে খেলবে তুমি? তুমি আমাকে এসব কথা বলছো কেন? তুমি কি ভুলে গেছো আমার মতন ছেলেদের স্বভাবই হচ্ছে মেয়েদের জীবন নিয়ে খেলা? এজন্যই তো আমাদের বলা হয় প্লে বয়। তবুও তোমাকে ভালোবাসি, তাই বিয়ে করব। ভালোবাসো আমাকে? তোমার মতন ছেলেদের মুখে এই শব্দটাই মানায় না আরহান। তোমার মতন ছেলেদের জন্য আজ ভালোবাসাও কলঙ্কিত। আহ, রেগে গেলে তোমাকে যা লাগে না, মনে হয় এক্ষুনি। সিয়ার কাছে সে সিয়ার গালে হাত ছোঁয়ায় আরহান। সিয়া ছিটকে আরহানের হাত সরিয়ে দেয়। ছোবে না তুমি আমায়, তোমার ছোঁয়ায় ঘৃণা হয় আমার। তাহলে কিভাবে হবে? বিয়ের পর তো তোমার সারা শরীরে শুধু আমার ছোঁয়াই থাকবে। ছি, কতটা নোংরা মানসিকতা তোমার। নিরুপায় না হলে আমার জীবনে তুমি থাকতে না, কিন্তু আমি বিয়ে তোমাকেই করব, শুধু ওই একজনের জন্যই। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায় শিয়া। গাড়িতে উঠে চোখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর ড্রাইভ শুরু করে বাড়ির পথে। এক কাপ কফি আর সিগারেট নিয়ে বারান্দায় এসে বসে আছে আয়ান। কফির মগটা টেবিলের ওপর রেখে সিগারেটটা ধরায়। আকাশ মেঘ করেছে, বৃষ্টি নামবে নিশ্চিত। এক মনে ভাবছে আয়ান, এরকম একটা দিনেই ওর জীবনে এসেছিল মেয়েটা। বৃষ্টির পানিতে ভিজেছিল মনের আনন্দে। কিন্তু আজ আর ওর জীবনে নেই সেই মেয়েটা। আজ অন্য কারোর হাত ধরে চলে, অন্য কারোর বুকে মাথা রেখে ঘুমায়। আয়ানের ভাবনার মাঝেই ফোনের স্ক্রিনে টুপ করে একটা মেসেজের নোটিফিকেশন আসে। মেসেজটা পড়ার আগে সেন্ডারের নামটা দেখে নেয়। মেসেজ ওপেন করার আর ইচ্ছা থাকলো না। ফোনটা রেখে সিগারেট টানতে শুরু করে আয়ান। এদিকে মেসেজের রিপ্লাই না পেয়ে সরাসরি কল করে বসে বার্তা প্রেরণকারী। আয়ানের সেদিকে খেয়াল নেই। আকাশের দিকে তাকিয়ে আছে ও। 5 বার ফোন কেটে যাওয়ার পর 6ঠবার ফোন রিসিভ করে আয়ান। অপর পাশ থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসে। কখন থেকে ফোন করছি, ফোন ধরছিলে না কেন? আর মেসেজও তো সিন করনি। এইবার ফোন না ধরলে সরাসরি তোমার অ্যাপার্টমেন্টে গিয়ে হাজির হতাম। তাই নাকি? ভাগ্যিস ফোনটা তুলেছিলাম। এত বিরক্ত আমার উপর? বিরক্ত না, তোমার উপর বিরক্ত হতে যাব কেন? কি বলবে বলো। আগামী মাসে আমাদের এঙ্গেজমেন্টের দিন ঠিক করেছেন বাবা, প্রস্তুতি শুরু করে দিও। আর কিছু? আয়ান, তোমার মধ্যে কি কোনো এক্সাইটমেন্ট নেই? এতে এক্সাইটমেন্টের কিছু নেই, আমি বাড়িতে বলে দেব। আর কিছু বলার থাকলে বলো, না হলে রাখছি। বুঝেছি, এখন তোমার সাথে কথা বলা মানে মাথা বিগড়ানো। তোমার এই ডোন্ট কেয়ার ভাবটা আর গেল না। বাই। বিরক্ত হয়ে ফোন কেটে দেয় অপর পাশের মিষ্টি কণ্ঠী। আয়ান হেসে ফোনটা টেবিলের ওপর রেখে আবার সিগারেটটা হাতে নেয়। ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। খানিকক্ষণ বাদেই ঝমঝম করে নামে তুমুল বৃষ্টি। বৃষ্টি সহ্য হয় না আয়ানের। এমন একটা বৃষ্টির দিনেই ওর জীবনে এসেছিল হাজারটা স্বপ্ন নিয়ে, কিন্তু কোনোটাই পূরণ করেনি। সবই ভাসিয়ে দিয়ে চলে গেছে। কফির মগটা নিয়ে রুমে চলে যায় আয়ান। এদিকে বাড়িতে ঢুকেই কারোর সাথে কথা না বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় সিয়া। অঝরে কাঁদতে থাকে টেবিলে মুখ গুজে। নিজের জীবনটাকে এখন অভিশপ্ত লাগছে ওর। একটা মানুষ এসে ওর জীবনটা তছনছ করে দিয়ে গেল। আরহান চরিত্রহীন, অভদ্র হলেও সিয়াকে ভালোবাসে, কিন্তু ওর এই অপবিত্র ভালোবাসাটা সহ্য হচ্ছে না সিয়ার। যখন একজন মানুষ মনে জায়গা করে নেয়, তখন অন্য কাউকে সেই জায়গাটা দেওয়া অসাধ্য। তবুও সিয়া দিয়েছে। একজনকে ভুলে গিয়ে আরহানকে নিজের জীবনে জায়গা দিয়েছে।
কিন্তু ও যে প্রথম ভালোবাসা ছিল, কিভাবে ভুলবে ওকে? প্রত্যেকটা দিন সিয়াকে আরহানের অশ্লীলতা সহ্য করতে হয়। ওর প্রতিটা কাজ, প্রতিটা কথা অশ্লীল লাগে সিয়ার কাছে। তবুও লোকটা সিয়ার হবু স্বামী, এই ভেবে নিজেকে সান্ত্বনা দেয় সিয়া। রাতে খাওয়া শেষে ঘুমাতে যাবে এমন সময় দরজায় নক করার আওয়াজ পায় সিয়া। ও জানে কে এসেছে আর কি অবস্থায় এসছে। দরজা খোলে সিয়া। নেশা ভরা চোখে শিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসছে আরহান। আরহান, তুমি আবার ড্রিঙ্কস করে এসেছো? তোমাকে আমি কতবার বলেছি যে ড্রিঙ্কস করে আমার বাড়িতে আসবে না তুমি? আমার মতন ছেলে ড্রিঙ্কস করবে না কিভাবে হয় বলো? কথা বলতে বলতে সিয়ার গায়ের ওপর ঢলে পড়ে আরহান। সিয়া কোনো মতে আরহানকে সামলে সোজা করে। তোমার মুখ থেকে গন্ধ আসছে আরহান, গা গুলিয়ে যাচ্ছে আমার। তুমি শুধু সেটাই দেখলে, আর আমার চোখে যে তোমার জন্য ভালোবাসা উতলাচ্ছে সেটা দেখলে না? আরহান, তুমি জানো যে আমি ড্রিঙ্কস করা পছন্দ করি না। শিয়ার কথা শুনে আরহান এমনভাবে হাসা শুরু করে যেন শিয়া কোনো অবাস্তব হাস্যকর কথা বলেছে। হাসার মতন কিছু বলিনি আমি আরহান। তুমি ড্রিঙ্কস করা পছন্দ করো না? আরে তোমাকে দেখলেই তো আমার নেশা ধরে যায়। কথাটা বলি শিয়ার গায়ে ঢলে পড়ল আরহান। এবার একেবারে অজ্ঞান। সিয়া অতি কষ্টে আরহানকে নিয়ে রুমে গিয়ে শুইয়ে দেয়। বেহুশ হয়ে ঘুমাচ্ছে আরহান, আর মাঝে মাঝে মুখ থেকে অস্ফুট স্বরে বের হচ্ছে, আই লাভ ইউ শিয়া। শিয়ার চোখ ভরে আসে। এতই যখন ভালোবাসে তাহলে এত নোংরামো কেন করে ও? ওর ফিজিক্যাল নিড এতটাই বেশি যে বিয়েরই একটা মাস আর অপেক্ষা করতে পারছে না। একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে সিয়া। ড্রয়িং রুমে সবাই বসে আছে। গম্ভীর মুখে সিঁড়ি দিয়ে নামলো আয়ান। আয়ানকে গম্ভীর দেখে মীরা কিছুটা চিন্তিত হলো। কিরে ভাই, কি হয়েছে? আপু, তিয়া ফোন করেছিল। আগামী মাসের 7 তারিখে এঙ্গেজমেন্টের দিন ঠিক করেছে ওর বাবা। প্রস্তুতি শুরু করো। সে কি, 7 তারিখ? মানে তো অনেক কম সময়। তাহলে তিয়াকে বলে দিস পরশু শপিংয়ে যাব, আর ওর আঙুলের মাপটাও তো লাগবে। আমি কিছু বলতে পারবো না, যা বলার তুমি বলে দিও। আমার ঘুম পাচ্ছে, গুড নাইট। ভাই শোন। মীরার কথা শেষ হওয়ার আগেই ওপরে চলে যায় আয়ান। ছেলেটার এত অ্যাটিটিউড কেন গিয়ে জানে। আম্মু, তোমার ছেলের এই লাপরোয়া ভাবটা কিন্তু আমার একদম ভালো লাগে না। ছেড়ে দে, জানিসই তো ও ওরকম। অনেক রাত হয়েছে, ঘুমাতে যা। মুখে রাগের ছাপ নিয়ে রুমে চলে যায় মীরা। ভাইটার যে কি সমস্যা কে জানে। ভোরে ঘুম ভাঙে সিয়ার। প্রথমেই চোখ যায় বিছানার দিকে। আরহান উপুর হয়ে ঘুমাচ্ছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে শিয়া। বাড়ির সবাই উঠে গেছে। 1 কাপ কফি বানিয়ে আরহানের কাছে যায় শিয়া। কিছুক্ষণ ঝাঁকিয়ে ঘুম থেকে তোলে ওকে। আরহানের মাথা ভার হয়ে আছে, সেটাই অবশ্য স্বাভাবিক। আরহান, কফিটা খেয়ে নাও, ভালো লাগবে। শুধু কফি খাওয়াও। আর কি খাবে বলো, আমি এনে দিচ্ছি। যেটা খাবো সেটা আনা লাগবে না, তোমার কাছেই আছে। শিয়া খুব ভালো মতো বুঝে গেছে যে আরহানের নেশা এখনো পুরোপুরি কাটেনি, তাই একটু ভেবেচিন্তে এবং সাবধানে কথা বলতে হবে। আচ্ছা বেশ, এখন কফি খাও। বিয়ের পর তুমি যা চাও তাই পাবে। তাহলে এখন নিচে চলো। কেন? দরকার আছে তাই। শিয়ার কিছু বলার আগে ওর হাত ধরে নিচে নিয়ে যায় আরহান। বাবা, মা। আরহানের চিৎকার শুনে রান্নাঘর থেকে ছুটে আসেন সুরাইয়া বেগম। কি হয়েছে বাবা, এত সকালে ডাকছো যে? মা, একটা কথা আপনাদের জানানো ছিল। আগামী 7 তারিখ আমার আর শিয়ার এঙ্গেজমেন্টের দিন ঠিক হয়েছে। কাল আমি সিয়াকে নিয়ে শপিংয়ে যাব। 7 তারিখ? বেশি তাড়াহুড়ো হয়ে গেল না? আমি তো পারলে আরও আগিয়ে দিতাম, কিন্তু ফাইনাল ডেট 7 তারিখ। আচ্ছা, আমি তাহলে নুসরাতকে বলে রাখবো শিয়ার সাথে চলে যাবে কাল। আরহানের কথা শুনে শিয়ার ভিতরটা দমে গেল। কেন যে আরহানের সাথে বিয়েতে খুশি হতে পারছে না ও। আরহান শিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে ওপরে চলে গেল। পরদিন সকাল সকাল নুসরাত আর আরহানকে নিয়ে শপিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় শিয়া। বিভিন্ন দোকানে ঘুরতে ঘুরতে দোতলার মাঝখানটায় এসে থেমে যায় শিয়া। ওর ঠিক সামনে দাঁড়িয়ে আছে আয়ান। এতদিন পর আয়ানকে হঠাৎ দেখে অপ্রস্তুত হয়ে যায় ও। আয়ানের মুখোমুখি দাঁড়িয়ে আছে শিয়া। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে ওর।
ওর দৃষ্টি ক্রমশ চঞ্চল হয়ে আয়ানের থেকে সরে গিয়ে আশেপাশে ঘুরতে থাকে, কিন্তু আয়ান স্থির শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শিয়ার দিকে। ওর দৃষ্টিতে না আছে শিয়ার প্রতি কোনো অভিযোগ, না আছে কোনো অভিমান। আরে আয়ান ভাইয়া না, আপি দেখ আয়ান ভাইয়া। আয়ানকে দেখে উচ্ছ্বাসিত নুসরাতের কণ্ঠ থেকে ভেসে আসে কথাগুলো। শিয়া তখনও অন্যদিকে তাকিয়ে আছে। আরে সিয়া যে, কেমন আছো? হাসি মুখে শিয়ার দিকে এগিয়ে আসে মীরা। এই তো ভালো, তোমরা কেমন আছো আপু? ভালো। এখানে শপিং করতে এসছো? জি আপু, সামনের 7 তারিখ আমার আর আরহানের এঙ্গেজমেন্ট। শিয়ার কথা শুনে এবার সিয়ার দিক থেকে চোখ সরায় আয়ান। ও, আয়ান আর তিয়ারও তো 7 তারিখেই এঙ্গেজমেন্ট, আমরা তো সেজন্যই এসেছি। শিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে মীরার কথা শুনে। তবে কি ভুলে গেল আয়ান সব কিছু? পরক্ষণেই মনে হলো যা হচ্ছে ঠিকই তো হচ্ছে। যদি শিয়া আরহানের সাথে নতুন জীবন শুরু করতে পারে, তাহলে আয়ানের ক্ষেত্রে দোষ কোথায়? আচ্ছা শিয়া, অনেকদিন পর তো দেখা হলো, কফি খাবে? চলো না একটু ক্যাফেতে গিয়ে বসি। মীরার আবদারে রাজি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না শিয়ার, কিন্তু না হয়েও উপায় নেই। তাই বাধ্য হয়ে সবাই ক্যাফেতে এসে বসলো। আয়ান, তুই অর্ডার দিয়ে আয়। শিয়া একটু আসবে, দরকার ছিল। আয়ানের কথায় ভিতরটা কেঁপে ওঠে শিয়ার। কি এমন দরকার আয়ানের যে আলাদা কথা বলতে হবে? আরহানের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় শিয়া। যাও ঘুরে এসো তোমার এতদিনের পুরনো বন্ধুর সাথে। আরহানের অনুমতি পেয়ে ধীর পায়ে আয়ানের সাথে রিসেপশনে গিয়ে চলা শুরু করলো শিয়া। বাকিরা সবাই একটা টেবিলে গিয়ে বসে। শিয়া নিচের দিকে দৃষ্টি রেখে হাঁটছে। পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকানোর সাহস নেই ওর। কেমন আছো? শান্ত গলায় প্রশ্ন করে আয়ান। ভালো, তুমি? শিয়ার প্রশ্নে আয়ানের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। আমার আর থাকার না থাকা, হাসি একরকম। কিছুক্ষণ চুপচাপ হাঁটে দুজন। হঠাৎ থেমে যায় আয়ান, শিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে, এই জায়গাটা দেখে কিছু মনে পড়ছে শিয়া? আয়ানের প্রশ্নে মুখ তুলে সামনে তাকায় শিয়া। ওর ভিতরে তোলপাড় শুরু হয়ে যায় আয়ানের প্রশ্নে। এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে একদিন আয়ান ওকে বলেছিল ভালোবাসে। এক বুক আশা নিয়ে শিয়ার সামনে হাঁটু কেড়ে বসেছিল আয়ান, কিন্তু শিয়া ফিরিয়ে দিয়েছিল ওকে, এই বলে যে ওর জীবনে অন্য কেউ আছে, আর এই অন্য কেউটার কেউ নয় আরহান। আয়ানের সব স্বপ্ন ভেঙে গিয়েছিল সেদিন। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আয়ান, আমাদের যাওয়া উচিত। শিয়ার কথা এড়োনোর প্রবল চেষ্টা আর বাধা দেয় না আয়ান। রিসেপশনে গিয়ে খাবার অর্ডার দিয়ে চলে আসে। সবাই গল্প করলেও আয়ান খেয়াল করছে শিয়া মোটেও স্বস্তিতে নেই ওর সামনে। আপু, আমাদের লেট হয়ে যাচ্ছে, যাওয়া যাক, না হলে তোমরা থাকো, আমি চলে যাই। শিয়ার সামনে থেকে সরে যাওয়ার জন্য মীরাকে অনুরোধ করে আয়ান। মীরা শিয়াকে বিদায় জানিয়ে আয়ানের সাথে বেরিয়ে আসে। বাড়ি ফিরে এসে জানালার কাছে দাঁড়ায় শিয়া। মনে করে সেই দিনটার কথা যেদিন আয়ান এসেছিল ওর জীবনে। রাস্তার ধারে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছিল শিয়া। আজ ওর খুব আনন্দের দিন, অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে ও, তাই নিজের আনন্দগুলো বৃষ্টির সাথে ভাগ করে নিচ্ছে। কিন্তু ওর সব আনন্দে কাদা ঢেলে দিল একটা গাড়ি এসে। ঠিক ওর সামনে এসেই গাড়িটা ব্রেক নিল, আর এক গাদা কাদা ছিটকে এসে সিয়ার পুরো শরীর কর্দমাক্ত করে ছাড়লো। নিজের দেহ থেকে চোখ সরিয়ে গাড়ির দিকে তাকাতেই গ্লাস নামিয়ে মুখ বের করলো একজন সুদর্শন পুরুষ, আর এটা তার কেউ নয়, আয়ান। এক্সকিউজ মি, চোখে দেখতে পান না নাকি? চোখ বন্ধ করে গাড়ি চালাচ্ছিলেন? এই কর্দমাক্ত রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টি বিলাপ করলে তা তো কাদা বিলাসে পরিণত হবেই। মেয়েদের এত ঢং কেন কে জানে। একে তো আপনি আমাকে কাদা মাখিয়েছেন, তার উপর আবার এত বড় বড় কথা। রাস্তা কি আপনার কেনা নাকি? আর কোথায় লেখা আছে যে রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টি বিলাপ করলে কাদা মাখতেই হবে? আপনার ভাগ্যে। দেখুন, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভুল করেছেন যখন ক্ষমা চান। ক্ষমা? আমি? এই সামান্য কারণে? নেভার। ভুল আমার না, আপনার ছিল, তাই আমি ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সাইড হন, আমি গাড়ি নিয়ে বের হব। না, আপনি যতক্ষণ না আমার কাছে ক্ষমা চাচ্ছেন আমি সাইড হব না। আচ্ছা টেরা তো আপনি।
দেখুন, আমি সরি বললে তো আর আপনার জামার কাদা পরিষ্কার হবে না। আপনি সাইডে গিয়ে বৃষ্টি বিলাপ করুন, জামার কাদা ধুয়ে যাবে। আমি টেরা না, আপনি টেরা, স্টুপিড কোথাকার। বুঝেছি, আপনি সরবেন না, তাই তো? না। আচ্ছা, বেশ। সিয়ার সাইড দিয়ে আয়ান এমনভাবে গাড়ি ঘোরায় যে বেচারির গায়ের কাদা বৃষ্টিতে পানিতে যা একটু পরিষ্কার হয়েছিল আবার পুরোটা মেখে গেল। পিছন থেকে লোকটাকে হাজার খানেক গালি দিয়ে বাড়ির দিকে পা বাড়ায় শিয়া। নিজের অবস্থার কথা ভেবে নিজেই হেসে দেয় শিয়া। কি হাস্যকর নাই লাগছিল ওকে। প্রথম সাক্ষাৎ ঝগড়া দিয়ে শুরু হলেও যেদিন কলেজে একদল বদমাইশের হাত থেকে আয়ান বাঁচিয়েছিল সেদিন ছেলেটার সম্পর্কে ধারণাই পাল্টে যায় শিয়ার। এরপর বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে ভালোবাসা। কিন্তু এখন আর এসব ভেবে লাভ নেই। এখন ওর জীবনে অন্য কেউ আছে। আয়ানের জীবনেও অন্য কেউ এসছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সিয়া। কাঁধে কারো ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠে শিয়া। তবে কার স্পর্শ সেটা বুঝতে সময় লাগে না শিয়ার। শিয়ার কোমর আরহানের 2 হাত বেঁধে রেখেছে। আর কয়েকদিনের অপেক্ষা, তারপর তুমি আমার, আমি তোমার। সিয়ার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল আরহান। কোমর থেকে আরহানের হাত সরিয়ে চলে যেতে নেয় শিয়া। পিছন থেকে সিয়ার হাত চেপে ধরে আরহান। তোমার জন্য একটা খুশির খবর আছে, শুনবে না? কি খুশির খবর? আমি আর তিয়া ঠিক করেছি যেহেতু এঙ্গেজমেন্টের দিনটা একই, তাই জায়গাটাও এক হওয়া দরকার। তাই আমরা একই কনভেনশন সেন্টারে এঙ্গেজমেন্টের আয়োজন করছি। আরহানের কথা শুনে ওর দিকে ঘুরে দাঁড়ায় শিয়া। জল চোখে আরহানের দিকে তাকিয়ে আছো। চোখ জোড়া প্রশ্ন করছে, কেন করো তুমি এরকম? আমাকে কষ্ট দিতে কি এতই ভালো লাগে? কিসের প্রতিশোধ নিচ্ছ? শিয়ার চোখের দিকে তাকিয়ে সবগুলো প্রশ্নই পড়ে, কিন্তু উত্তর না দিয়ে বেরিয়ে যায়। শিয়া ফুপিয়ে কাঁদতে থাকে। চোখের সামনে আয়ান একটা অন্য মেয়েকে আংটি পরাবে, কিভাবে সহ্য করবে ও? আজ 7 তারিখ এসেই গেল। 4টে জীবনের পরিণতির সূচনা হবে আজ। আয়ানের তিয়ার পরিবার অনেক আগেই পৌঁছে গেছে। কিছুক্ষণ পর আরহানের হাত ধরে আসে শিয়া। আয়ানের দৃষ্টি একবার শিয়ার দিকে, তারপর আরহানের ধরে রাখা হাতের দিকে গিয়ে অন্য দিকে চলে যায়। মেয়েটাকে অপরূপ মায়াবতী লাগছে আজ, কিন্তু ওর ওপর কোনো অধিকার নেই আয়ানের। এঙ্গেজমেন্টের আগে নুসরাত আয়ানের কাছে জেদ করে বসে গান গাইতে হবে। আয়ান ভাইয়া, আজকে এত স্পেশাল একটা ডে, তুমি তো অনেক সুন্দর গান গাও, একটা গান গাও না প্লিজ। গাইতেই হবে? হ্যাঁ প্লিজ গাও না। শিয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আয়ান। বেশ। আয়ানের কথায় লাফিয়ে ওঠে নুসরাত। কোত্থেকে একটা গিটার এনে ধরিয়ে দেয় আয়ানের হাতে। আয়ান শিয়ার দিকে তাকিয়ে গান শুরু করে। আয়ানের গান শুনে পুরো পরিবেশটাই থমথমে হয়ে যায়। শিয়া নিঃশব্দে চোখের পানি ফেলছে। আজকের এত আনন্দের দিনে স্যাড সং, তবু অনেক সুন্দর গেয়েছো, থ্যাঙ্কস ভাইয়া। মন খারাপের সুরে কথাগুলো বলে নুসরাত। আয়ান মলিন হেসে শিয়ার দিকে তাকায়। আচ্ছা, এবার তাহলে আসল কাজটা শুরু করা যাক। আরহানের কথায় সম্মতি জানিয়ে আংটিগুলো নিয়ে আসা হয়। প্রথমে আয়ান আর তিয়ার এঙ্গেজমেন্ট হবে। আয়ান দ্রুত আংটি নিয়ে সোজা তিয়ার আঙুলে পরিয়ে দেয়। আয়ানের হাত থেকে আংটিটা যত দ্রুত তিয়ার আঙুলে যত গভীরে যায়, শিয়ার হৃদয়ে বিদ্ধ তীরটাও তত গভীরে যায়। তিয়া আয়ানের আঙুলের আংটি পরিয়ে দেয়। চারপাশটা করতালির আওয়াজে ভরে ওঠে। এবার সিয়া আর আরহানের পালা। আরহান এক হাতে আংটি নিয়ে অপর হাত শিয়ার দিকে বাড়িয়ে দেয়। শিয়া ভেজা চোখে আয়ানের দিকে তাকায়। আয়ানের দৃষ্টির তীক্ষ্ণতা শিয়ার কলিজা ছেদ করছে। কাপা হাতটা আরহানের হাতের ওপর রাখে সিয়া। আরহান আংটিটা পরিয়ে দেয়। শিয়ার কিছুতেই মন চাইছে না আরহানকে আংটি পরাতে, কিন্তু ও নিরুপায়। বাধ্য হয়ে আরহানের হাতে আংটি পরিয়ে দেয় শিয়া। চারপাশটা আবারও করতালিতে ভরে ওঠে। এই করতালি শিয়ার কাছে পরাজয় জয়ঢাক বলে মনে হচ্ছে। আজ পুরো দুনিয়ার কাছে হেরে গেল, আর সবার আগে নিজের কাছে, আয়ানের কাছে। সেদিন খাওয়া দাওয়া শেষে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শিয়া পুরো অনুষ্ঠানেই চুপচাপ ছিল। 2 দিন পর শিয়ার ফোনে কল আসে দিশার। দিশা আয়ানের ছোট বোন, কিন্তু শিয়ার চেয়ে বড়। অনেক দিন পর দিশার ফোন পেয়ে বেশ অবাক হয় শিয়া। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে শান্ত গলার স্বর ভেসে আসে। কেমন আছো শিয়া? ভালো, তুমি কেমন আছো? আমার কথা বলার জন্যই ফোন করেছি তোমায়। এতদিন পর হঠাৎ কি মনে করে?
শিয়া, একটা অনুরোধ করব, রাখবে? অবশ্যই, বলো। কাল একটু দেখা করতে পারবে আমার সাথে? কোথায় যেতে হবে বলো? কোথাও যেতে হবে না, আমি তোমাদের বাড়িতেই যাব। আচ্ছা। ফোন কেটে দেয় দিশা। পুরো কথোপকথনে দিশার কণ্ঠে হতাশা ছিল। মনে হচ্ছিল ও কিছু নিয়ে খুবই চিন্তিত। চিন্তায় পড়ে যায় শিয়া। পরদিন সকালে শিয়াদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। শিয়া দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দিশা এসেছে। শিয়াকে দেখে একটু হাসে দিশা। হাসিটা যে কৃত্রিম তা বুঝতে অসুবিধা হয় না শিয়ার। দিশাকে নিয়ে রুমে চলে যায় শিয়া। বলো, কি বলবে? দিশা কিছুক্ষণ অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবে। তারপর শিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় প্রশ্ন করে, তুমি আরহানকে বিয়ে করছো? দিশার প্রশ্নে মুখ কালো হয়ে যায় শিয়ার। মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট ফুটে ওঠে। হ্যাঁ শিয়া, আমি তোমাকে এখন কিছু বলবো যা শোনার পর তোমার মত পাল্টাতেও পারে। আমার এই কথার উপরেই নির্ভর করছে আরহানকে তুমি আদেও বিয়ে করছো কিনা। দিশার কথায় প্রচণ্ড অবাক হয় শিয়া। কি বলছে দিশা এসব? কি এমন বলবে ও? বলো। একটা দীর্ঘশ্বাস ফেলে দিশা। আমি প্রেগনেন্ট, আর আমার বাচ্চার বাবা তোমার হবু স্বামী। দিশার কাঁপা স্বরের কথাগুলো বজ্রপাতের ধ্বনির মতন শিয়ার কানে প্রবেশ করে। কি শুনলো? কিছু ভুল শোনেনি তো? মাথা ঘুরে ওঠে শিয়ার। সামলাতে না পেরে চেয়ারে বসে পড়ে। সেদিন রাতে একটু বেশি নেশা হয়ে গেছিল আরহানের। দিশার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। হঠাৎ দিশা এত রাতে নিজের রুমে আরহানকে দেখে হকচকিয়ে যায় দিশা। ধীর পায়ে দিশার দিকে এগোতে থাকে আরহান। আরহান, এত রাতে তুমি এখানে? দিশার কথার উত্তর না দিয়ে ওর দিকে এগোতে থাকে আরহান। দিশার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। আজকে তোমার থেকে আমি কিছু চাই, নিঃস্বার্থ কণ্ঠে বলে ওঠে আরহান। কি চাও বলো? আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করে আরহানের থেকে দূরে সরতে থাকে দিশা। আজকের রাতটা তোমার কাছে চাই আমি। আরহানের কথায় আত্মা কেঁপে ওঠে দিশার। মানে? দিশার চোখে মুখে আতঙ্ক বেড়ে চলেছে। মানে আজকে রাতে সব হিসেব মিটিয়ে নেব আমি। তোমার ভালোবাসায় আমার ভাগটা বুঝে নেব। আরহান, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? দিশার কোনো কথা না শুনেই ঝাঁপিয়ে পড়ে দিশার ওপর। আরহান, আরহান প্লিজ এরকম করো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। আরহান! দিশার আর্তনাদ যেন আরহানের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। হাজার চেষ্টা করেও আরহানকে থামাতে পারছে না দিশা। বাইরে ঝড় উঠেছে, তবে সেই ঝড়ের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে আরহানের ভিতরে ওঠা দানব শক্তি। মাঝ রাতে ঘুম ভাঙে দিশার। ঝড় ওঠার কারণে লোডশেডিং হয়েছে। দিশাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে আরহান। ওর মধ্যে আজ অসুরের শক্তি ভর করেছে। নিজের শরীরে এতটুকু বল নেই যে উঠে দাঁড়াতে পারবে। নিস্তেজ পায়ে ধীরে ধীরে দরজার দিকে এগোয় দিশা, কিন্তু বারান্দার কাছে যেতেই ধপ করে পড়ে যায়। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে গলা ছেড়ে কাঁদা আরম্ভ করে। কাঁদার মতন শক্তিও পাচ্ছে না। দিশার আর্তনাদগুলো বাতাসের সাথে মিলে যেতে থাকে। কাঁদতে কাঁদতে জ্ঞান হারায় দিশা। পরদিন সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায় আরহান। মাথাটা তীব্র যন্ত্রণায় ফেটে যাচ্ছে। চারপাশটা ঝাপসা লাগছে। ও কোথায় আছে, কি করছে কিছুই খেয়াল নেই। আর এই ঘরটার প্রতিটা কোণা ওর খুব ভালো মতো চেনা, তাই বুঝতে পারছি না যে ও অন্য একটা মেয়ের রুমে। ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দেয় আরহান। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। কোমরে টাওয়েলটা জড়িয়ে বেরিয়ে আসে। কাল রাতের ঘটনা কিছুই মনে নেই আরহানের। বিছানার ওপর থেকে শার্টটা তুলে গায়ে জড়াতেই ফোনটা বেজে ওঠে। এক হাতে ফোনটা রিসিভ করে কানে ধরে, আর এক হাত দিয়ে শার্টের বাটন লাগাতে শুরু করে। ফোনটা আসলে শিয়ার ফোন ছিল। আরহান, তুমি কোথায়? আমি আসছি, তুমি ওয়েট করো। তোমার কণ্ঠ এরকম শোনা যাচ্ছে কেন? তুমি আবার ড্রিঙ্কস করেছো কালকে, তাই না? এটা আমার অভ্যাস। আমি আসছি, তুমি অপেক্ষা করো তাড়াতাড়ি। ফোন কেটে পকেটে ঢুকিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বেরিয়ে যায় আরহান। পিছনে ফেলে যায় এক ভয়ঙ্কর রাত, যার বিন্দু মাত্র হয়তো ওর স্মৃতিতে নেই। জ্ঞান ফিরলে বারান্দার স্যাঁতস্যাঁতে মেঝেতে নিজেকে আবিষ্কার করে দিশা। সাথে সাথে মনে পড়ে যায় গত রাতের ওর সাথে ঘটে যাওয়া নিকৃষ্টতার কথা, কিন্তু চোখের পানিও বোধহয় শুকিয়ে গেছে।
উঠে কোনো মতে খাটে এসে বসে দিশা। আরহান চলে গেছে, কিন্তু আরহানকে দরকার ওর। আরহানের ওর প্রশ্নের জবাব দিতে হবে। কেন করলো ও এরকম? এর 2 মাস পর দিশা জানতে পারে যে ওর গর্ভে আরহানের সন্তান। তাই যাতে ওর মতন শিয়ার জীবনটাও নষ্ট না হয়ে যায়, তাই শিয়ার কাছে এসেছে আজ দিশা। সবটা শুনে শিয়ার চারপাশটা অন্ধকার হয়ে আসে। এতটা নিচে নেমে গেছে আরহান। ছি, আজ আরহানের ওপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে শিয়ার। এর আগেও অনেক মেয়ের সাথে আরহানকে দেখেছে শিয়া, কিন্তু এতটা ঘৃণা ওর প্রতি কখনো আসেনি। শিয়া জানতো যে শিয়ার আগে আরহান একজনকেই মন থেকে ভালোবেসেছিল, আর সে হচ্ছে দিশা। কিন্তু আরহানের স্বভাবের কারণেই ওর সাথে সব কিছু শেষ করে দিয়েছিল দিশা। তার প্রতিশোধ নিতে আরহান এতটা নিচে নেমে গেল। এবার বলো শিয়া, তুমি কি এখনো আরহানের মতন একটা অমানুষকে বিয়ে করবে? আরহান জানে এই ব্যাপারে? ওর হয়তো মনে নেই, আমি মনে করাতেও চাই না। আর ওকে কোনো কিছু বলার দরকার নেই। আমি আমার বাচ্চাকে নিজের মতন করে মানুষ করব। ওরকম পাষাণ বাবা থাকার থেকে আমার বাচ্চা বাবা ছাড়াই বড় হবে। আয়ান জানে না, আমাদের বাড়ির কেউই জানে না। আর প্লিজ কাউকে কিছু বলো না, আমি ওদেরকে কোনো রকম ঝামেলায় ফেলতে চাই না। কিন্তু শিয়ার কথা শেষ হওয়ার আগেই ওর ফোনে একটা নোটিফিকেশন আছে। হোয়াটসঅ্যাপে কেউ একজন আননোন নাম্বার থেকে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে। ভিডিওটা ওপেন করতেই ধাক্কা খায় শিয়া। সেদিন রাতে দিশা আর আরহানের ঘনিষ্ঠ মুহূর্তগুলোর ছবি আর ভিডিও পাঠানো হয়েছে শিয়ার ফোনে। শিয়া এসব দেখে আরও বড় ধাক্কা খেলো। কি মেসেজ শিয়া? দিশার কথায় ঠিক কি উত্তর দেবে বুঝতে পারে না শিয়া। কিভাবে বলবে যে শিয়ার কাছে দিশার ধুলোয় মিশে যাওয়া ইজ্জতের এক অংশ এসে পৌঁছেছে? শিয়া ফোনটা দিশার দিকে বাড়িয়ে দেয়। ভিডিওটা অন করতেই ফোনটা মাটিতে পড়ে যায় দিশার হাত থেকে। মুখে হাত চেপে বসে পড়ে ও। তার মানে ও বাড়িতেও এতক্ষণে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ও কেন করলো আমার সাথে এরকম? কি ক্ষতি করেছিলাম আমি ওর? দিশা আপু, তুমি প্লিজ কেঁদো না, একটু শান্ত হও। আমি আরহানের সাথে কথা বলছি। কিভাবে শান্ত হব শিয়া? ও বাড়িতে সবাই জেনে গেছে। এবার আমার কি হবে? ফোনটা তুলে আরহানের নাম্বার ডায়াল করে সিয়া। অন্তত 20 বার ডায়াল করেছে, কিন্তু ফোন তোলেনি আরহান। কিছুক্ষণ পর আরহান কল ব্যাক করে শিয়ার ফোনে। আরহান, আই এম সরি শিয়া, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। বিশ্বাস করো, তোমার প্রতি আমার ফিলিংস এতটুকুও মিথ্যা না। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে তোমাকে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। আরহান, আই এম রিয়েলি সরি সিয়া, কিন্তু আমি নিরুপায়। আমাকে ক্ষমা করে দিও। তুমি এখন কোথায়? এয়ারপোর্টে। এয়ারপোর্টে? কোথায় যাচ্ছ তুমি? নিউ ইয়র্ক যাচ্ছি। কবে ফিরবো জানি না। সরি, ভালো থেকো। আরহান, আরহান আমার কথাটা শোনো। সিয়ার কথা না শুনেই ফোন কেটে দেয় আরহান। সিয়া আবার কল করলে সুইচ অফ দেখায়। এই মুহূর্তে দাঁড়িয়ে শিয়ার মনে হচ্ছে ওর সব কিছু শেষ। এত বড় বেইমানি করলো আরহান, কিন্তু তার থেকেও বড় ভয় জেকে বসেছে ওকে। এবার আয়ান কি করবে? ওকে তো আয়ান ছাড়বে না। ভাবতে ভাবতেই কলিং বেল বেজে উঠল, আর শিয়ার ভেতরটা কেঁপে উঠল। ও নিশ্চিত আয়ানই এসেছে। কাজের লোক দরজা খুলে দেওয়ার সাথে সাথে ঝড়ের বেগে ভেতরে ঢুকলো আয়ান। রাগে লাল হয়ে আছে ও। শিয়ার রুমে ঢুকে শিয়ার দিকে এক পলক তাকিয়ে দিশার দিকে তাকালো। এসব কি দিশা? চিৎকার করে ওঠে আয়ান। আয়ানের চিৎকারে কেঁপে ওঠে দিশা। দৃষ্টি নত হয়ে আছে ওর। রাগলে আয়ানের মাথা ঠিক থাকে না, যা খুশি তাই করে ফেলতে পারে। আর আজ ওর রাগ চরম পর্যায়ে উঠে গেছে। ভাইয়া, আমার কি দোষ? আমি তো আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আর কথা বলতে পারে না দিশা। কেঁদে দেয়। দিশা আপু, এই সময় তোমার চাপ নেওয়া ঠিক নয়। বাচ্চার উপর ব্যাড ইফেক্ট পড়তে পারে। দিশাকে ধরে বসায় শিয়া। বাচ্চা? অবাক হয়ে জিজ্ঞেস করে আয়ান। ভাইয়া, আমি প্রেগনেন্ট, কাঁপা স্বরে উত্তর দেয় দিশা। হোয়াট? চেঁচিয়ে ওঠে আয়ান। দিশার থেকে সরে এবার শিয়ার দিকে আসে আয়ান। খুশি তো শিয়া? এবার খুব খুশি হয়েছো? এটাই তো বাকি ছিল, তাই না? তোমার ফিয়ন্সে আমার বোনের লাইফটা হেল করে দিয়েছে। শান্তি পেয়েছো তো এবার? আমাদের পরিবারটাকে শেষ করার লক্ষ্যই তো ছিল তোমাদের। ভুল আমারই ছিল যে তোমার মতন একটা মেয়েকে আমার লাইফে এনেছিলাম।
শিয়া বলার কোনো ভাষা খুঁজে পেল না। কান্না চেপে রাখার খুব চেষ্টা করছিল, কিন্তু চোখ থেকে পানি গড়াচ্ছে। আয়ান দিশার হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে আসে। গাড়িতে ওঠার আগেই আয়ানের হাত থেকে টান দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নেয় দিশা। ভাইয়া, কিছু না জেনে না বুঝে রাগের মাথায় কাউকে যা তা বলাটা অন্যায়। তুই জানিস শিয়া এখন কি অবস্থায় আছে? তুই জানিস শিয়া সেদিন কেন তোকে রিজেক্ট করে আরহানের হাত ধরেছিল? তুই জানিস শিয়া তোকে কতটা ভালোবাসে? দিশার কথায় মাথা থেকে রাগ দূর হয়ে চিন্তা ঢোকে আয়ানের। কি বলছে দিশা এসব? আমি দেখেছি সেদিন শিয়া কতটা এক্সাইটেড ছিল যে তুই ওকে প্রপোজ করবি বলে, কিন্তু সব কিছু শেষ করে দিয়েছিল ওই একটা মেসেজে। কোন মেসেজ? কি বলছিস তুই এসব? সেদিন শিয়া অনেক আগেই বেরিয়ে পড়েছিল ক্যাফের উদ্দেশ্যে, কিন্তু গাড়ির মধ্যে একটা মেসেজ আসে ওর কাছে। ওটা আরহানের সুইসাইড নোট ছিল। ও বলেছিল যে যদি শিয়া সেই মুহূর্তে ওর কাছে না যায় ও মরে যাবে। তাই শিয়া বাধ্য হয়ে গিয়েছিল আরহানের বাড়িতে। আর আরহানের বাবার ক্ষমতা তো তুই জানিস। নিজের একমাত্র ছেলের খুশির জন্য উনি সব কিছু করতে পারেন। উনি দেখিয়ে দিয়েছিলেন যে শিয়াদের বিজনেসের জন্য 22 কোটি টাকা লোন নেওয়া হয়েছিল, আর সেই লোন শোধ না করলে শিয়ার বাবাকে জেলেও যেতে হতে পারে। আর শর্ত হিসাবে দিয়েছিল যদি আরহানকে বিয়ে করতে শিয়া রাজি হয় তাহলে লোন শোধ দিতে হবে না। সুইসাইডের নাটক সাজিয়েছিল ওরা, যেখানে ফেঁসে যায় শিয়া। এবার তুই বল ও কি করতো? নিজের সুখের জন্য বাবাকে জেলে পাঠিয়ে দিত। আর জানিস আজকে ওর সাথে কি হয়েছে? আরহান কত বড় একটা চিট যে এঙ্গেজমেন্ট হওয়ার পরেও শিয়াকে ছেড়ে নিউ ইয়র্ক চলে গেছে। এই ওর ভালোবাসা? আরহান নিউ ইয়র্ক চলে গেছে? হ্যাঁ, শিয়ার জীবনটা শেষ করে দিয়ে গেছে। মেয়েটা এমনিতেই ভেঙেছিল ভাইয়া, তার মধ্যে তুই এতগুলো কথা বলে আসলি। না জানি বেচারি কি অবস্থায় আছে। দিশার কথা শুনে আয়ান বুঝতে পারে কত বড় ভুল করে ফেলেছে ও। না জেনেই নিজের সব থেকে কাছের মানুষটাকে কষ্ট দিয়ে ফেলেছে। দিশা, তুই বাড়ি যা, আমি আসছি। কোথায় যাবি তুই? তোকে বাড়ি যেতে বলছি, যা, বেশি কথা বলিস না। আয়ানের ধমক শুনে চুপ করে যায় দিশা। চুপচাপ গাড়িতে গিয়ে ওঠে। আয়ান আবার শিয়ার বাড়িতে ঢুকে যায়। টেবিলে মাথা গুঁজে কাঁদছিল শিয়া। আচমকা আয়ানকে ফিরে আসতে দেখে ভয় পেয়ে যায় ও। চলো। কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবে, চলো। শিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে টেনে গাড়িতে এনে বসায় আয়ান। পুরো রাস্তায় শিয়া আয়ানকে জিজ্ঞেস করছিল কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু আয়ানের কান পর্যন্ত যেন শিয়ার কথা পৌঁছাচ্ছেই না। ম্যারেজ রেজিস্ট্রি অফিস। এখানে কেন নিয়ে এলে আমায়? শিয়ার প্রশ্নে জবাব না দিয়ে ওকে টেনে গাড়ি থেকে নামিয়ে ভিতরে নিয়ে যায় আয়ান। নিজে সাইন করে শিয়ার দিকে পেনটা বাড়িয়ে দেয়। সাইন করো। মানে? বাংলাতেই বলছি, সাইন করো। এক কথা বারবার বলা পছন্দ না আমার। যা করতে বলেছি তাড়াতাড়ি করো। এভাবে বিয়ে হয় না আয়ান। হঠাৎ এভাবে? ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব। সাইনটা করো। ইচ্ছে নেই আমার। 22 কোটি অনেক কম সিয়া। আমি চাইলে কিন্তু 44 কোটির লোনও দেখাতে পারি। আয়ানের কথায় থমকে যায় শিয়া। আজ আয়ান ওকে ব্ল্যাকমেল করছে। আয়ান যা বলল তাও করতেই পারে, তাই চুপচাপ সাইন করে দেয় সিয়া। পেপারস জমা দিয়ে সিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে আয়ান। সো মিস সিয়া হোসেন, সরি মিসেস সিয়া হোসেন চৌধুরী, ইউ আর ফিনিশড। এখন আর কোনোদিন ভালোবাসার মুখও দেখবে না তুমি। গাড়িতে ওয়েট করছি, তাড়াতাড়ি আসো। আয়ানের কথা শুনে শিয়ার মনে হয় সত্যিই বোধহয় ওর জীবনটা শেষ। যাকে একবার ফিরিয়ে দিয়ে ওর মনে এতটা ঘৃণা তৈরি করে দিয়েছে, সে তো আর কোনোদিন ভালোবাসবে না ওকে। চোখের পানি মুছে গাড়িতে গিয়ে ওঠে শিয়া। আয়ান সিয়াকে নিয়ে রওনা হয় তার বাড়ির উদ্দেশ্যে। এরপর কি হলো শিয়ার? আয়ান কি নিজের বোনের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ শিয়ার উপর নেবে, নাকি তাকে ভালোবেসে আগলে রাখবে? আর আরহানেরই বা কি হবে? বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আমরা, এবং পরবর্তী ঘটনা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান বক্তব্য জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।